আলটিমেটলি যে মহিলাকে কি আপনি জড়িয়ে উনি ধরেছেন? ননদ যেটা আমাকে পেয়েছে। তারপর? সরি না, আপনি আরামসে কথা বলেন। আপনি আচ্ছা, আপনার কি খুব ভয় লাগছে এখানে বসার পরে? আপনি জি ফ্র্যাঙ্কলি না, বলেন তো, আমি আমাকে কথা দেখতে কি বল দানবের মতো মনে হচ্ছে? ভয়ংকর কিছু মনে হচ্ছে? তা আপনি যেভাবে আমার দিকে তাকাচ্ছেন আমার নিজেরই ভয় লাগছে রীতিমতো। আপনি রিল্যাক্স হচ্ছেন না কেন? ওর শিকড়টা পাওয়া যাক, আমার উদ্দেশ্য একমাত্র এটা। ব্যাস। আর ডিসিশন ওর। ডিসিশন না, ডেফিনেটলি ডিসিশন ওর। হ্যাঁ, এটাই হচ্ছে এবং ওর ফ্যামিলি আসলে ওর ফ্যামিলি ওরাই ডিসিশন নিবে। হ্যাঁ। নর্মালি বাস্তবতা যা। আমাদের বাড়ি পুরোটাই গ্রাম ছিল, বিল্ডিং দেখিনি। বাড়ির কাছে অন্য বাচ্চাদের সাথে একটা স্কুলে গেছি কয়েকদিন। বাড়ির সামনে মসজিদ, সকালে আরবি পড়তে যেতাম, মসজিদের সামনে একটা পুকুর ছিল। জি। ঠিক আছে, ইনফরমেশন ওকে। আমার জ্যাঠা ধান চাষ করতেন, ওনার একটা গরু ছিল, মাঝে মাঝে গরু চড়াতে আমাকে সাথে নিয়ে যেতেন। বাড়ি থেকে একটা দূরে হেঁটে একজন বয়স্ক মহিলার কাছে আমি ছিলাম, ওনার ছেলেরটা হুজুর ছিল। বাড়ির কাছে একটা বাজারে ওনাদের একটা ওষুধের দোকান ছিল। আমি ওনার ছেলের জন্য বাড়ি থেকে ভাত নিয়ে যেতাম। ওনার বড় মেয়ে চিটাগং থাকতো, মেয়ের ছোট বাচ্চা ছিল। বড় মেয়ের বাসায় বাচ্চা দেখার জন্য একটা লোকের সাথে আমাকে চিটাগং পাঠিয়ে দিয়েছিল। চিটাগং আসার সময় দুপুরে ভাত খেয়ে ট্রেনে করে রাতে বড় মেয়ের বাসায় পৌঁছে সকালে লোকটা চলে যায়। বাসা থেকে উঁচু উঁচু পাহাড় দেখা যেত। এই বাসার সাথে একটা চায়ের দোকান ছিল, ওখানে পরোটাও বানানো হতো। বাসার সাথে মসজিদ ছিল। গ্রামের নাম, আমার বাড়িতে একজন মহিলা আসছিল, তারপর ওনার মুখ থেকেই শুনছি শ্রীরামপুর। শক্তিশালী একটা ইনফরমেশন যেটা পাচ্ছি সেটা হচ্ছে শ্রীরামপুর। এই শ্রীরামপুর ধরে আমাদের এগোতে হবে। তাওয়াক্কাল তু আলাল্লাহ। যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ আপনাদের জায়গা থেকে চেষ্টার কোনো কমতি করবেন না। তো যিনি আমার সঙ্গে আছেন, চলুন তার সঙ্গে একটু পরিচিত হই। নাম কি আপনার? আকলিমা। আকলিমা। আকলিমার বয়স কত আনুমানিক? 23-24। 23 থেকে 24 বছর বয়স। ওকে। আপনাকে নিয়ে এসছে যে ভদ্রমহিলা, উনি দেশের বাইরে থাকেন? জি। কোন দেশে থাকেন? ওটা জানি না, তবে উনি আমাকে পেপারে দিছিল প্রথমে। উনি আপনাকে পেপারে দিয়েছেন? পেপার কাটিংটা কি এখানে আছে? জি। আচ্ছা, আমি সেটা দেখছি, আমি খুঁজে বের করবো। ও ইয়েস, হ্যাঁ, পেপার কাটিংটা এখানে আছে। পেপার কাটিংটা আমি পড়ে শোনাবো প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা একটু অপেক্ষা করবেন। হ্যাঁ, পেপার কাটিংটা আমি পড়ে শোনাবো। এবং যে ভদ্রমহিলার কথা শুরুতেই আসলো, তিনি আমার অফিসে আছেন, প্রয়োজনে তাকে আমি অবশ্যই ভিতরে আনবো। গল্পটা কি আমাকে একটু বলেন তো, কি হয়েছে? আমি যেখানে আসি এখান থেকে আমি পালায় আসছি। ওনার ননদ উনি আমাকে পাইছে। পালায় আসছেন কেন? মানে আমি মনে করতাম যে কি আমি আমাদের বাড়িতে যাচ্ছি, তো ভাবে করে আমি ঘর থেকে পালায় আসছিলাম। আমি কনফিউজ হয়ে যাচ্ছি। মানে আপনার বাড়ি থেকে আপনি পালাবেন, আবার বাড়িতে যাচ্ছেন, মানে বুঝলাম না আমি। আসলে আমি যে মহিলাটা আমাকে দিছিল সেই মহিলাটা, ওনার বড় মেয়ে এখানে থাকতো। আপনি চিটাগাংয়ে নিজের থাকতো। বাড়ির গল্পে আসেন, একদম যেখানে জন্মগ্রহণ করেছেন জি। সেখান থেকে আপনি কিভাবে, আপনি কি দেখেছেন আমার ভিডিও? কখনো দেখার হ্যাঁ, সুযোগ হয়েছে? দেখেছি। দেখলে তো উনি যে আপনার আইডিয়া আছে। আমাকে নিয়ে আসছে, উনি আমাকে দেখাচ্ছে। দেখা যাচ্ছে আপনার আইডিয়া আছে। আপনাকে কি জি। এখানে জোর করে নিয়ে আসছেন? আপনার জি, না, পরিবার খুঁজতে আপনি স্বেচ্ছায় আসছেন, জি, রাইট? জি। ওকে, তাহলে একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। প্রথমত হচ্ছে যে আপনি যেই পরিবারে জন্মগ্রহণ করেছেন, যেই বাবা মায়ের পরিবার, সেটার কথা মনে আছে কিছু? জি। ওটা আপনি আমাকে আগে বলেন। তারপর ওখান থেকে আপনাকে কোথায় দিল না দিল সেগুলো আমি ধারাবাহিকভাবে শুনতে চাই। আমার 5 বোন। এক ভাই মানে মাঝে মধ্যে দেখতাম স্কুলে যেত। তারপর আরেক ভাই মানে মাঝে মধ্যে আসতো, যে উনি আমার নিজের ভাই নাকি আমার চাচাতো ভাই সেটা আমি মনে জানি নাই? না। তো বলেন। এটা তো আপনার জীবনের গল্প। আপনি কি মুখস্থ করে এসেছেন? জি না, তাহলে আসলে আমাকে বলতে শোনো। প্রশ্ন না করলে আমার কি মন আপনি পায় না। হারায় গেছেন, কেমনে হারাইছেন? একটা মানুষ আপনাকে জিজ্ঞেস করছে এটা, আপনি সেটা বলতে পারবেন না? আমাদের একটা বাড়ির মানে কিছু 10 মিনিট দূরে আমাদের একটা মানে মুরব্বি থাকতো। হ্যাঁ। তো আমার মা ওনাকে দিছে। হ্যাঁ। উনি কেন দিল আপনাকে? ওনার একটু মানে হাঁটুর সমস্যা, আচ্ছা। বসে নামাজ পড়ে। হ্যাঁ। মানে কাজ বেশি করতে পারে না। উনি আমাকে সবসময় আদর করতো, মানে আমাকে গোসল সবসময় আমাকে এরকম করতো। তো উনি আমাকে যেটা আমাদের ঘর ছিল, ওনার বাড়ি ছিল, এটা ওনাদের বাপের বাড়ি ছিল। তো উনি সবসময় আমাকে রাখতে চাইতো ওনার কাছে। আমি সবসময় মানে বারবার আমি থাকতাম না। ওনাদের প্রপার্টিতে আপনারা থাকতেন, মানে ওনাদের বাড়িতেই, ওনাদের জমিতেই আপনারা থাকতেন? বাড়িতে না, আমাদের আশেপাশে, যেমন ধরেন। আমি জিনিসটা ক্লিয়ার না। আচ্ছা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। আপনার বয়স 23 বছর। আমি কি আপনাকে খুব কঠিন প্রশ্ন করেছি? আপনি পড়াশোনা করেছেন? জি না, মোটামুটি বাসায় করছি। বাসায় কতদূর পর্যন্ত পড়াশোনা করছেন? বাসায় হুজুর করেছে। হুজুর এছাড়া বাংলা লাইনে একদম পড়াশোনা করেন নাই? জি না। ওকে, তাহলে আপনাকে বোঝানো মুশকিল হবে আমার জন্য। আমার মনে হচ্ছে যে আমি আপনাকে অঙ্ক করতে দিয়েছি বা ইংরেজি পড়তে দিয়েছি এই জন্য। ভাই, আপনার জীবনে ঘটে গেছে এটা, আপনি যদি না বলতে পারেন তো কে বলবে, তাই না? আপনার ফ্যামিলিতে আপনার মা, বাবা, ভাই বোন নিয়ে সংসার, সেখান থেকে আপনাকে ওই ভদ্রমহিলার কাছে দিচ্ছে, যে ভদ্রমহিলার পায়ে সমস্যা। জি। ওনার বাড়ি কোথায় ছিল? আপনার বাড়ি থেকে দূরে ছিল? হ্যাঁ, 10 মিনিট দূরে ছিল। 10 মিনিট দূরে ছিল। উনি আপনাদের কি হতো? আমাদের কিছু হতো না, এমনি উনি অসুস্থ যে। তো ওনাকে কেন দিবে? একবার দিয়ে দিচ্ছে যে আপনার ওখানে থাকেন? না না, ওনাকে দেখার জন্য হয়তো দিছে আমাকে। মানে উনি ওনার কেউ ছিল না দেখাশোনা করার জন্য? ছিল, ওনার বাবা মা ছিল। আপনার বাবা কি করতেন? আমার বাবা অসুস্থ ছিল। অসুস্থ। আপনার মা?
আমার মাও বাসায় ছিল। বাসায় ছিল বলতে কি মানে আপনাদের পরিবারে খাওয়ার দাওয়ার কোনো সমস্যা হতো, আয় রোজগারের কোনো লোক ছিল না? হ্যাঁ, একটু সমস্যা হতো। আচ্ছা, তো এই জন্য আপনাকে ওখানে কাজে দিয়েছে, মূল কথা হচ্ছে এটা। হ্যাঁ। আচ্ছা, তো সেটা বলতে সমস্যা কোথায়? আপনার সাই ফিল হচ্ছে কেন? আপনাকে লক্ষ লক্ষ মানুষ দেখবে, মান সম্মানে লাগবে, বিষয়টা এরকম? জি না। যদি এরকম হয় আপনি কুইট করতে পারেন, কোনো সমস্যা না, নেই। না সমস্যা নেই। কারণটা হচ্ছে অনেক সময় দেখা যায় আমি এরকম দু একটা কেস না, পেয়েছি। আমি একটু বললে আসলে আমার বুঝতে একটু সেটাই তো আমি হয়। করছি, মানে আমি অনেক বেশি বলছি আপনাকে, এতটা বলার কথা না। আমাদের এখানে অনেকেই ভিকটিম আসেন এরকম, যে যিনি নিজে ইচ্ছুক না, জি, কিন্তু তাকে দেখা গেল তার শ্বশুর ধরে নিয়ে আসছে, বা দেখা গেল যে আশেপাশের লোকজনের বেশি আগ্রহ। জি। এরকম হয়নি তো আপনার ক্ষেত্রে? না, আপনি নিজে আগ্রহ আছে? জি। আচ্ছা, এবার আপনি আমাকে বলেন যে আপনাকে ওনার বাসায় দিয়েছে, ওই ভদ্রমহিলার নাম কি ছিল যার বাসায় দিয়েছে? উনার নাম জানি নাম না। মনে নেই। জি না। ওনার ছেলে মেয়ে কয়জন ছিল? উনার ছেলে-মেয়ে একটা ছেলে হয়তো, ওই ২ টা পরিবারের মেয়ে, কারোরই নাম ২ জানেন টা না মেয়ে। আপনি? না, জানি না। ওখান থেকে আপনি কি হলো, তারপরে কি হলো? ওখানে দিছে, তারপরে আরো ৫ মানে ১০-২০ মিনিট মানে রিক্সা করে যাওয়া যায়। রিক্সা করে যাওয়া যায়। তো উনি আমাকে একবার ওনার যেটা নিজের বাড়ি, শ্বশুর বাড়ি, হ্যাঁ। ওখানে নিয়ে গেছিল উনি। আচ্ছা, ওখানে গিয়ে উনি আমাকে রাখছে ওনার কাছে। ওনার শ্বশুর বাড়িতে? জি, ওই মহিলা তো নিজেই বৃদ্ধ, ওনার আবার শ্বশুর বাড়ি কি? বৃদ্ধ না, ওনার আছে তো। আপনি যার জন্য আপনাকে দিল, তার তো বলছেন যে বসে নামাজ পড়তে পারে না, উনি বৃদ্ধ ছিল। বৃদ্ধ ছিল না? বৃদ্ধ মানে বয়স ছিল আরকি। কিন্তু ওনার শ্বশুর বাড়িতে দিয়েছে আপনাকে জি, আবার? জি। আচ্ছা, ওনার সেটা সাথে ১০ মিনিট নিয়ে দূরত্বে? গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওনার সাথে নিয়ে ওনার গেছে। ওনার শ্বশুর বাড়িতে নিয়ে গেছে। জি। তারপর? তারপর ওনার সাথে রাখতো, ওনাকে মানে ইয়া করতো। আমিও বারবার ওনাদের বাড়ি থেকে আমি চলে আসতাম আমাদের শ্বশুর বাড়ি বাড়িতে। থেকে ওনার বাড়িতে চলে আসতেন? হ্যাঁ, আচ্ছা, আমাদের বাড়িতে চলে আসতাম। মানে আপনাদের হেঁটে, বাড়িতে হেঁটে দৌড়ে, দৌড়ে চলে চলে আসতে আসতাম। যেত? হ্যাঁ। তো এরকম করতে, করতে তো উনি মাঝে মধ্যে আমাকে আরেকটু ৫ মিনিট মানে হতে ওনার একটা ছেলের ওষুধের দোকান আছে। এটা কার, কোন ছেলের, মানে ওনার শ্বশুরের ছেলের? না, ওনার ছেলের ওনার যার দোকান। পায়ে সমস্যা ছিল তার ছেলের দোকান আছে? হ্যাঁ, তার ছেলের দোকান, ওষুধের দোকান আছে। হ্যাঁ। তো আমাকে মাঝে মধ্যে ওই ভাত টিফিন করে নিয়ে যেতে বলতো। ওই ছেলের জি। কাছে? আচ্ছা, তারপর? তারপরে কয়েকদিন পরে আমাকে ওনার মেয়ের কাছে নিয়ে আসে, বড় মেয়ের ও, কাছে। আমার বড় মেয়ের কাছে নিয়ে যায়? হ্যাঁ, হ্যাঁ। ওনার একটা প্রতিবেশী একটা লোক, উনি এখানে কিছু কাজের জন্য এখানে আসতেছে। হ্যাঁ। তো ওনার সাথে আমাকে দিছে এখানে। ওকে। তারপর আমি টেম্পো করে আসি। টেম্পো করে আসার পরে তারপর আমি ট্রেনে উঠি। ওনার মেয়ের বাসাতে পাঠাচ্ছে? হ্যাঁ, পাঠাচ্ছে। পাঠিয়েছে হচ্ছে প্রতিবেশী কোনো এক লোকের সাথে? হ্যাঁ, আচ্ছা, মূলত এখানে দুর্ঘটনাটা ঘটেছে? জি। হ্যাঁ, তারপর কি হয়েছে? তারপরে ট্রেনে আস্তে, ওঠেন? আস্তে তারপরে ট্রেনে উঠে তারপর ট্রেন থেকে নামতে, নামতে ৮টা ৯টা ১০টা এরকম ধরে না। হ্যাঁ। উঠে রাত্রে, হ্যাঁ। উঠে তারপরে নিচে নেমে আমি রিক্সা করে তারপরে আমি বাসায় আসছি। মানে রিক্সা করে বাসায় আসলেন, মানে কার বাসায় আসলেন? ও মেয়েটার বাসায় আসছি, বড় মেয়েটার বাসায় আসছি। পৌঁছায় দিছে আপনাকে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে দুর্ঘটনা ঘটে নাই, ওই লোকটা সাথে ছিল, জি। পৌঁছায় দিছে আপনাকে? একদিন পরে তারপর উনি আমাকে বলছে তুমি কোথাও যেও না, তুমি কোথাও চিনো না। হ্যাঁ। মানে উনি জানেন যে কি আমি বাড়ি থেকে আমি চলে যাই বা এখানে চলে যাই। কে বলেছে এটা? ওই লোকটাই বলছে ওই আমাকে। লোকটা যখন আপনাকে এখানে রেখেছে, হ্যাঁ, রেখে তারপর এটা বলেছে। আর যে মহিলার পায়ে সমস্যা ছিল, যে মহিলার, জি। এই মহিলার সম্পর্কে কি হতো, এই যার বাসায় দিল? ওটার প্রতিবেশী হতো। না, প্রতিবেশীর মাধ্যমে তো পাঠাইছে আপনাকে, জি। কিন্তু যার বাসায় দিচ্ছে উনি কি হয় সম্পর্কে? উনি বড় মেয়ে। বড় মেয়ে, আপন বড় মেয়ে? জি। আচ্ছা, বড় মেয়ের নাম কি? বড় মেয়ের নাম নামও জানেন না? না। এতগুলো মানুষের মধ্যে ঘোরাফেরা করতেছেন, একজনের নামও জানেন না? আসলে ছোট ছিলাম তো ৬ আচ্ছা, বছর ছিল। ওকে, ফাইন। তারপরে ওখানে দিয়েছে, তারপরে আপনি কিভাবে কথা বলেন সবসময়? হ্যাঁ, একটু কম কথা বলি। ওকে, ফাইন। প্রচণ্ড বুদ্ধিদীপ্ত চোখ, কিন্তু খুব কম কথা বলে। সাধারণত এই ধরনের চোখ যাদের থাকে, যে প্রচণ্ড কিউরিয়াস, পড়াং পড়াং করে কথা বলার কথা, কিন্তু ওর ক্ষেত্রে উল্টো হয়েছে। সেটার পেছনে নিশ্চয়ই অনেক কারণ থাকে। যাই হোক, যেটা বলছিলেন যে আপনাকে তাহলে ওনার মেয়ের বাসায় দিল, বড় মেয়ের বাসায়। ওর বড় মেয়ের বাসা কোথায়, ঢাকাতে? ঢাকায় না, চিটাগাং। চিটাগংয়ে ছিল? জি। ওকে, তারপর? তারপরে ৩ দিন আমি ছিলাম। ৩ দিন থেকে মানে একদিন আমাকে ওদের বাসার সামনে অনেক বড়, বড় উঁচু, উঁচু পাহাড়, মানে লাল, লাল অনেক বড়, বড় উঁচু, উঁচু পাহাড়। আমাকে একদিন পানি আনতে দিছিল। মানে একটু ৫-৬ মিনিট এরকম হুম। পানি আনতে দিছিল আমাকে কলসি করে নিয়ে। তারপর আমি মনে করছি ওইদিন আমি চলে যাব। মানে আমি আমাদের বাড়িতে মানে ওভাবে করে মিস করতেছিলেন? হ্যাঁ। মিস করতেছি। ওকে। ৩ দিন, আমি তো বেশি দিন হয়নি। হুম। এরপর এরকম করতে, করতে আর ৩ দিন পর মানে সবাই ঘুম গেছে। সবাই ঘুম গিয়ে তা আমি ভাবলাম সবাই ঘুম গেছে, আমি বের হয়ে গেছি হুট করে বের হয়ে যাওয়ার পরে আচ্ছা, ওদের বাড়ির সামনে একটা চায়ের দোকান ছিল। হুম। চায়ের দোকানের সামনে একটা মসজিদ ছিল। হুম। তারপরে ওটা ওনার কে যেন একজন সবসময় নামাজ পড়তে যেত, উনি সবসময় আমি দেখতাম যে। হুম।
তারপর একদিন সকালবেলা আমি এরকম দরজা খুলে আমি বের হয়ে যাই, সবাই ঘুম থাকে। বের হয়ে গিয়ে আমি এমনভাবে দৌড় মারছি যে আমি এটা মানে একটুখানি দেখছিলাম যে কি মানে একটু সোসাইটি টাইপের, মানে আঁকা বাঁকা রাস্তা, খুব পরিষ্কার। আর দৌড়াতে দৌড়াতে আমি একটা স্কুলে গিয়ে, বাবা স্কুলে গিয়ে আমি পৌঁছাই। স্কুলে? হ্যাঁ, স্কুলে গিয়ে পৌঁছাই। তারপরে প্রথমে একটা মহিলাকে ধরি, মহিলাটা কোনো পাত্তা দেয়নি। তারপরে আরেকটা মহিলাকে ধরি, তো উনি আমাকে খুব সরল, উনি ওনার ননদ যিনি আমাকে পেপার দিছিল, ওনার ননদ যিনি আজকে এখানে আসছে। জি, আচ্ছা, ওই মহিলাকে ধরেছেন, ওনার ননদের কাছে নিয়ে গেছে আপনাকে? জি, ওনার ননদ আমাকে পেয়েছে। আচ্ছা, এই ননদই সেই ভদ্রমহিলা আজকে যিনি আসছেন। তারপরে কি হলো, আপনার জীবন কি হলো? ওনার ননদ হচ্ছে ওনার ভাবি, উনি ভাবি। তারপর উনি আমাকে বাসায় নিয়ে গেলো। ভাবি মানে যে মহিলা আপনাকে পেয়েছে সেই মহিলার ভাবিকে উনি দিয়েছে? হ্যাঁ, আচ্ছা, আর এই ভাবির ননদ হচ্ছে হলো আলটিমেটলি যে মহিলাকে কি আপনি জড়িয়ে উনি ধরেছেন? ননদ যেটা আমাকে পেয়েছে। তারপর? সরি না, আপনি আরামসে কথা বলেন। আপনি আচ্ছা, আপনার কি খুব ভয় লাগছে এখানে বসার পরে? আপনি ফ্র্যাঙ্কলি বলেন তো। আমাকে দেখতে কি দানবের মতো মনে হচ্ছে? ভয়ঙ্কর কিছু মনে হচ্ছে? তা আপনি যেভাবে আমার দিকে তাকাচ্ছেন আমার নিজেরই ভয় লাগছে রীতিমতো। আপনি রিল্যাক্স হচ্ছেন না কেন? আপনাকে তুহিন ভাই পাঠিয়েছে না? তুহিন ভাইয়ের সঙ্গে কথা বলেছে বোধহয়। আমি জানি না তুহিন ভাই এটা আপনার কেস কিনা। আপনি একটা কেসের জন্য আমাকে খুব রিকোয়েস্ট করেছিলেন যে বিদেশ থাকে বা এরকম কিছু একটা। যদি এটা হয়ে থাকে তাহলে তুহিন ভাই আপনার সাথে কথা বলার কথা, আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার কথা। কথা বলছে আপনার সঙ্গে? উনি আমাদের খুবই অ্যাক্টিভ একজন ভলান্টিয়ার। আচ্ছা, তো যাই হোক, গিয়ে বলেছে যে ঠিকমতো বলো বা ঝাড়ি দিয়েছে এরকম, যে কারণে হয়তো আপনি খুব সিরিয়াস হয়ে গেছেন। হালকা করার চেষ্টা করছি। ভাইয়ের মতো বলছে। হি ইজ এ ভেরি গুড ওয়ান, খুবই ভালো একজন ভলান্টিয়ার, দুবাই থাকে আমাদের, খুব অ্যাক্টিভ একজন ভলান্টিয়ার। বলেন তো তারপরে কি হয়েছে? আমি শিওর না তুহিন ভাই বলেছে কিনা। তুহিনই তো? দেখেন কনফিউজ হয়ে গেছে। মানে আমি শুনছি ওনার। আচ্ছা, আমি ওনার আসলে জিজ্ঞেস করবো। হ্যাঁ, তো কি হলো? তারপরে ওনার বাড়ি হচ্ছে, উনি বেশি দূরে না, স্কুলের এই 10-20 মিনিট আর কি রিক্সা করে যাওয়া যায়। তো উনি আমাকে বাসে করে নিয়ে গেছিল। ওনার একটা মেয়ে আছে, উনিও ওনার মেয়েটাও বাবার স্কুলে পড়ে। তো উনি আমাকে চাটা খাওয়ালো, তারপরে আমাকে জিজ্ঞেস করলে তোমার নাম কি, তুমি কোত্থেকে আসছো, তোমার বাবার নাম কি, আমাকে এগুলো জিজ্ঞেস করলো। তো আমি এরকম বললাম যে আমার 5 বোন, আমার বাবা মারা গেছে। তো আমি এগুলো বললাম। বাবার নাম জানেন না আপনি? বাবার নাম জানি না। আপনার গ্রামের নাম মনে আছে? গ্রামের নাম, আমার বাড়িতে একজন মহিলা আসছিল, তারপর ওনার মুখ থেকেই শুনছি শ্রীরামপুর। শ্রীরামপুর আপনার গ্রামের নাম? জেলাটা মনে নেই আপনার? জেলাটা মনে নেই। আচ্ছা, তো ওখানে যদি খুঁজতে হয় তাহলে কার নাম ধরে খুঁজবো আমরা? মার নাম কি আপনার? মার নাম আসলে পেপারে দিছিলাম যে বোধহয় মামি বলতেছি যে কি, মানে আমি তখন বলছি কিন্তু এখন আমার মনে নাই। আলেয়া বলছেন? জি। বোনের নাম? বোনের নাম কুলসুম ফাতেমা। ফাতেমা। ভাই ছিল ইসলাম? ওটা আমি আগে বলছি, হয়তো এখন মনে নেই আপনার? ভাই 2 জন, আমার চেয়ে ছোট একটু বড় একটা ভাই, স্কুল ড্রেস পরে স্কুলে যেত, মনে আছে, এখন নাম মনে নেই। আরেক ভাই কি আমার যারা ভাই কি নাম মনে করতে পারছি না, নাম মনে নেই। উনি মাঝে মাঝে বাড়ি আসতেন, পড়াশোনা করতেন নাকি কাজ করতেন মনে নেই। বোন 5 জন। বড় বোনের বিয়ে হয়ে গিয়েছিল, নাম জানি না। দ্বিতীয় বোনের নাম কুলসুম। এই বোন একটা কাজ করতো ওখানে, বলবো না, এটা গোপন তথ্য। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এরকম গোপন তথ্য রাখ, যেটা গোপন থাকবে গোপন রাখেন, কারণ যদি কেউ দাবি করে আপনি জাস্টিফাই করতে পারবেন। ফাতেমা 3 নাম্বার। 4 নাম্বার আপনি আকলিমা, আর 5 নাম্বার ছোট বোনের নাম মনে নাই। বাবা মারা গিয়েছিলেন, নাম জানে না। গ্রামের নাম শ্রীরামপুর, সরি, আর ওর নাম হচ্ছে আকলিমা। আচ্ছা, ভাইয়ের কথা বলেছি এখানে। বাবা এবং জ্যাঠা দুজনেই মারা গেছেন, আর কেউ ছিল কিনা মনে নেই। খালা, ফুপু, মামা, তাদের কেউ কারোর কথা মনে নেই। হারিয়ে যাওয়ার আগে আমাদের বাড়ি পুরোটাই গ্রাম ছিল, বিল্ডিং দেখিনি। বাড়ির কাছে অন্য বাচ্চাদের সাথে একটা স্কুলে গেছি কয়েকদিন। বাড়ির সামনে মসজিদ, সকালে আরবি পড়তে যেতাম, মসজিদের সামনে একটা পুকুর ছিল। ঠিক আছে, ইনফরমেশন ওকে। আমার জ্যাঠা ধান চাষ করতেন, ওনার একটা গরু ছিল, মাঝে মাঝে গরু চড়াতে আমাকে সাথে নিয়ে যেতেন। বাড়ি থেকে একটা দূরে হেঁটে একজন বয়স্ক মহিলার কাছে আমি ছিলাম। বারে বারে বাড়িতে চলে আসতাম, উনি আমাকে, যেটা হলো, খুব আদর করতেন। ওনার ছেলেটা হুজুর ছিল। বাড়ির কাছে একটা বাজারে ওনাদের একটা ওষুধের দোকান ছিল। আমি ওনার ছেলের জন্য বাড়ি থেকে ভাত নিয়ে যেতাম। ওনার বড় মেয়ে চিটাগং থাকতো, মেয়ের ছোট বাচ্চা ছিল। বড় মেয়ের বাসায় বাচ্চা দেখার জন্য একটা লোকের সাথে আমাকে চিটাগং পাঠিয়ে দিয়েছিল। চিটাগং আসার সময় দুপুরে ভাত খেয়ে ট্রেনে করে রাতে বড় মেয়ের বাসায় পৌঁছে সকালে লোকটা চলে যায়। বাসা থেকে উঁচু উঁচু পাহাড় দেখা যেত। এই বাসার সাথে একটা চায়ের দোকান ছিল, ওখানে পরোটাও বানানো হতো। বাসার সাথে মসজিদ ছিল। 3 দিন ওখানে থাকার পর আমি সুযোগ করে বাসা থেকে বেরিয়ে যাই। কিভাবে বের হয়েছে এখানে লিখলাম না। বাসা থেকে বেরিয়ে আঁকা বাঁকা রাস্তা ধরে দৌড়াতে দৌড়াতে বাবা স্কুলে চলে এসেছি। ওখানে স্কুলের নাম কি? বাবা। আচ্ছা, আমি একজন মহিলাকে ধরি, ওখানে আমাকে বাসায় নিয়ে আসেন। ওনাকে আমি আন্টি ডাকি। পরে আন্টি ওনার বড় ভাইয়ের বাসায়, বড় ভাইয়ের বাসায় নিয়ে আসেন। ওনার বড় ভাইয়ের বউ আমাকে পরিবার খুঁজে দেবার জন্য অনেক কিছু জানতে চেয়েছিলেন। আমার ছবি দিয়ে পেপারে দিয়েছিলেন। আজকে উনি সাথে এসেছেন, আমাকে গতকাল চিটাগং থেকে নিয়েছেন। ওর বড় ভাইয়ের বউ, উনি কোথায় থাকেন? দেশের বাইরে?
ভদ্রমহিলা যিনি আসছেন হ্যাঁ, দেশের বাইরে থাকে। দেশের বাইরে থাকেন। এই পরিবারটা আবার আপনাকে অন্য কোথাও দিয়েছে, জি, যেহেতু ওনার ওনারা আত্মীয় বাসায় দিয়েছে। ওখানে আপনি বড় হয়েছেন, জি, আপনার বিয়ের সাথে কিছু হয়নি। জি না। আচ্ছা, এখানে দেখেন ছবিটা, আপনাদের এই ছবিটা তো নিশ্চয়ই এতক্ষণে মহিউদ্দিন আপনাদেরকে বেশ কয়েকবার দেখিয়েছে। এটা হচ্ছে ওর ছবিটা, পেপার কাটিং, হ্যাঁ। এবং এখানে যে কথা লিখেছে, মেয়েটি কার, 7-8 দিন পূর্বে নগরীর বাবা, তার মানে এই বয়সেই আপনি হারিয়েছেন। জি, আচ্ছা, ওই সময়েরই ছবি, একদম অ্যাকুরেট ছবি। তাকে আশ্রয় দিয়েছিলেন নগরীর, আচ্ছা পূর্বে নগরীর বাবা স্কুল এলাকায় পাওয়া যায়। আচ্ছা, বাবা স্কুলে গেলে কি আপনি কোন বাসা থেকে বের হয়েছিলেন এটা বের করতে পারবেন? এটা আসলে হ্যাঁ, বের করতে পারবো, কিন্তু যদি চেঞ্জ না হয়। আপনার তাহলে তো চেষ্টা করা উচিত ছিল, ওনাদের বাড়িতে চিটাগাং, জি, করেননি কেন চেষ্টাটা? এটা আসলে কেউ মানে ওভাবে চেষ্টা চিন্তা করতে করেননি। পারেনি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা কোতোয়ালি থানাধীন জনৈক ক্যাপ্টেন মাহবুবুল আলমের স্ত্রী আশ্রয় দিয়েছেন। আচ্ছা, গতকাল দৈনিক কর্ণফুলীকে তিনি জানান তিনি ফুটফুটে মেয়েটি প্রকৃত অভিভাবক খোঁজ করছেন। তিনি জানান তার মায়ের নাম আলেয়া, বাবা নেই, বোনের নাম তাসলিমা এবং ভাইয়ের নাম আম ইসলাম বলে জানায়। সে তার ঠিকানা শ্রীরামপুরের পশ্চিমে বলে জানায়। এর বেশি সে আর কিছু বলতে পারছে না, তবে সে ট্রেনে করে এসেছে এবং পাহাড় দেখেছে বলে জানায়। তার কথাবার্তায় সে লাকসাম বা কুমিল্লার শ্রীরামপুর থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। তার আত্মীয় স্বজন সংশ্লিষ্টদেরকে এত নম্বরে ফোন করে উপযুক্ত প্রমাণ সহ। ওকে, তো ওই পরিবারের কাছেই বড় হয়েছেন, জি, লেখাপড়া শিখলেন না? শিখেছি মানে বাসায় শিখছি। বাসায় ওরা যতটুকু পারেন। হয়তো ভয়ে আপনার বাংলা উচ্চারণ দেখে আমি বুঝতে পারছি যে আপনি মোটামুটি একটা সফিস্টিকেটেড ফ্যামিলিতে বড় হয়েছেন সামহাউ। এখন কি আসলেই ফিরতে চান, নাকি ওনারাই চাচ্ছে যে আপনি পরিবারটা খোঁজেন? না চাচ্ছে। আসলেই চান? জি। মার কথা মনে পড়ে? জি, মনে পড়ে। বাবাকে তো দেখেন নাই বোধহয়, জি না। বাবা মারা গিয়েছেন। জি, ভাই বোনদের কথা মনে পড়ে? হ্যাঁ মনে পড়ে। মার চেহারা আসে মনে? মার চেহারা ছোট ছিলাম তো মনে ছিল না। মনে ছিল না? জি না। তো মাকে দেখলে চিনবেন কিভাবে? কেউ যদি এসে বলে আমি তোমার মা, মেনে নেবেন? ভাই বোনের চেহারা যদি আমার সাথে মিলে তাহলে চিনবো। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এই পর্যায়ে আচ্ছা, ওই ভদ্রমহিলা যিনি ওনার সঙ্গে আসছেন, হ্যাঁ, ওনাকে নিয়ে আসবে ভিতরে। আপনার নামটা একটু বলেন আমাকে। আমার নাম মিনু আলম, আমি চিটাগাংয়ে থাকি। চিরাঙে থাকেন। এখানে যে ক্যাপ্টেন সাহেব, আমার হাজবেন্ড। ও আপনার হাজব্যান্ড, জি, উনি কোথায়? উনি চিটাগাংয়ে আছে। চিটাঙে আছেন। আমি প্রথমত ধন্যবাদ জানাই আপনাকে যে আপনি ওকে আশ্রয় দিয়েছেন। ওর বয়স এখন 23 বছর, এবং শুধু আশ্রয় দিয়ে ক্ষান্ত হননি, আপনারা কিন্তু খুব সুন্দরভাবে চেষ্টা করেছেন, পত্রিকায় সুন্দর করে লিখেছেন। এই আম ইসলামটা তো এখনো মনে করতে পারে না, এখন বেশ কয়েকটা জিনিস, যেমন না। মায়ের নামটাও বলতে ও পারে। মায়ের নাম জানে না, এখন ওই বোনটার নাম বলতে পারে না। হ্যাঁ, তো এগুলো তাৎক্ষণিকভাবে বলেছিল যেগুলো, সেগুলো ইনফরমেশন রেখেছেন আপনারা এখানে। আমি কি আপনাকে হিস্ট্রিটা পড়েছেন? হ্যাঁ, আমি হিস্ট্রিটা পুরোটাই পড়েছি, পুরোটা আমি পড়েছেন? গল্পটা পুরোটাই পড়েছি। আমার শুধু এখন একটা জিনিস একটু দরকার, একটা কাজ কি করা যেত না, যে স্কুলটার কথাও বলেছে, যে স্কুলেও দৌড়ায় এসেছিল, ওখানে নিয়ে গিয়ে কোন জায়গা থেকে তুমি দৌড়ায় এসছো, কোন বাসা থেকে পালিয়েছো, এটা একটু বের করা যেত না? আজকে যে গল্পগুলো গত বছরও আমাকে দিয়েছে, হ্যাঁ। এই কথাগুলো কিন্তু তখন সব বলেনি। বলেনি? ওহো। আর এটা ছাড়া আমার আমার ননদের কাছেই ও ছিল, হ্যাঁ। ননদ আমার দায়িত্বেই ছিল। হ্যাঁ। ঠিক আমার ঘরে থাকে নাই ও। ও। আমি চেয়েছিলাম ওকে সব ফ্যামিলি খুঁজে দিব। হ্যাঁ। তো ননদের সাথে থাকাতে আমার ঘরে কোনো বাচ্চা ছিল না, আমি একা। ওর ভালো লাগে না আর কি, পছন্দ করে নাই। চলে গেছে ননদের কাছে। ওকে, আপনার ছেলে মেয়ে নাই? আছে, আচ্ছা। ওরা তখন বাইরে পড়ে, ওকে, ওকে। পড়াশোনা করে। তারপরে ওইভাবে আপনার অ্যাটাচমেন্টটা ছিল না? না, আমার সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট ছিল না, কিন্তু আমি মাঝে মাঝে ওর খোঁজ নিতাম। 1.5 বছর পরে আমার ননদেরই শ্বশুর বাড়ির আত্মীয়র কাছে ও চলে গেছে। ওখানে কয়েকটা বাচ্চা ছিল, ওদের ওর ভালো লেগেছে, ওখানে আর থেকে আর আসে নাই। এখনো ওই বাসাতেই আছে। আচ্ছা আচ্ছা। ওখান থেকে হিস্ট্রি লম্বা না। তো আমি যেহেতু টাচে ছিল না, মাঝে মধ্যে খোঁজ নিতাম। আমিও বাইরে দেশে একটু দৌড়াদৌড়িতে থাকি। আচ্ছা। তারপরে আমি ঠিক চেষ্টা করি নাই তা না, তো ও ঠিক মতন বলে নাই কিছু, ননদের মেয়েকে আমি আর পারি নাই। বছর 3 আগে আমার ছোট বোন সালমা, ও থাকে নিউ ইয়র্কে। আচ্ছা। ও সবসময়, আপনাদের কবে থেকে অনুষ্ঠান হয় আমি জানি না, ও সবসময় একটা পর্ব নাই যেটা ও দেখে না। আচ্ছা। ওর নেশাইটা তো ও দেখে, ওর থেকে আপনাদের খোঁজ পাই, ও আমাকে ভিডিও দেয়, দেওয়ার পরে জেনে আমার আগ্রহ হয় যে এটা যদি হয় তাহলে তো আমি আকলামিরা খুঁজবো। বাই দিস টাইম করোনা চলে আসে। আমার গত বছর দেশে আসছি, কিন্তু অনেকগুলো ব্যাপার আমি গুছায় উঠতে পারিনি। আপনাদের সঙ্গে যোগাযোগ করছি, তুহিনের সঙ্গে। তুহিন ভাই তাহলে? ও আচ্ছা। হ্যাঁ, তুহিন আমাকে এটার জন্য স্পেশাল রিকোয়েস্ট করেছে, আমাকে বলল। তুহিনের সঙ্গে আমার যোগাযোগ ছিল, ও জানে আমি সব জোগাড় করতে পারছি না। তারপরে আরিফ ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে। তো গত বছর আর কুলাই উঠতে পারি নাই, মোট কথা। কেন পারি না এটা আর বলছি না। তারপরে এইবার আমার ছেলের বিয়ে ছিল, দেশে আসছি। আসার আগেই আমি সব জানাই আসছি, আমার টাইম খুব শর্ট থাকবে, যেহেতু ছেলের বিয়েটাও আছে, আমি আকলিমারটা আমি শেষ করব। আমি আকলিমারে আপনার কনফিডেন্ট দেখে তো আমি অবাক হচ্ছি, কিন্তু আল্লাহ ভাগ্যে কি লিখে রাখছে আমি জানি না। অনেকেই আমিও জানি না। আমি যেহেতু একটা বাচ্চার মা, আর
আমার মনে হয় আল্লাহ আমাকে একটা উসিলা বানিয়েছে, নয়তো এই 22 বছরে এই সাধারণ কাগজটা আমার কাছে থাকবে কেন? এবং আমি আমেরিকায় যাওয়ার আগে কোন পত্রিকায় ছাপিয়েছিলেন? এইটা তখন ছিল কর্ণফুলীতে, অন্য জায়গায় আমি টিভিতে দিতাম, অন্য জায়গায় যেহেতু ও চলে গেছে আমি বাইরে চলে গেছি। কোন দেশে আছেন আপনি এখন? আমি বাংলাদেশেই থাকি, আমেরিকা আসা যাওয়া ফ্লাইট করতেছি। তো আর এইটা মাশাআল্লাহ দেখতে শুনতে অনেক সুন্দর ছিল, ছোটখাটো, অনেক মিষ্টি ছিল, অনেক আদুরি, এখনো কিন্তু সুন্দর। আজকে যেমন দেখছেন ওকে কিন্তু আরো অনেক ভালো লাগে। ওকে কথা কম বলে? খুব কম কথা বলে, 10টা জিজ্ঞেস করলে একটা উত্তর দেয় না। প্রচন্ড কিউরিয়াস চোখ। হ্যাঁ, আমি চোখ দেখে ভয় পাচ্ছি না, আমি দেখে আমি টাকা আছে কিন্তু এত অল্প কথা কেন বলে? আপনি ওরে প্রশ্ন করবেন। তারপর এইটা জানেন, গত রাত কালকে ওকে আমি নিয়ে আসছি চিটং থেকে, ওর ওই বাসা থেকে কিন্তু নিয়ে আসছি। সারাটা রাস্তা আপনার ভিডিও দেখাইছে, আগে কোনোদিন ভিডিও দেখে নাই, আমার সুযোগ ছিল না। সারা রাস্তা দেখাইছি, রাত্র ভোর রাত 1টা পর্যন্ত ওর থেকে আমি গত বছর এসেও কিন্তু হিস্ট্রি নিচ্ছি। এইবার আপনাদের সঙ্গে আরিফ ভাইয়ের কথা বলাই দিচ্ছি, দেওয়ার পরেও কথা বলানোর আগে ওরা আমার 2 ঘন্টা 3 ঘন্টা কাউন্সিলিং করতে হয়েছে। ওইটা ভীতু, কোনো জায়গায় কথা বলবে না, এখানে আসলে না জানি ওর কত বড় সর্বনাশ হয়ে যাবে ইত্যাদি। ফুল ভাঙাতে আমার অনেক কষ্ট লেগেছে। তারপরে বাসার থেকে আসছি, আসার আগের দিন বলছে আমি যাব না, পরে বলছি যাও, নয়তো জীবনে আমি আর তুমি তো আমার কেউ হও না, আমি খোঁজও নিব না, আর মা বাবা পাবেও না। ও অনেক লাকি। প্রথম কথা হচ্ছে একটা লাকি যে আপনাদের মতো গার্ডিয়ানও পেয়েছে, প্রথম কথা হচ্ছে এটা। আর দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে আপনার যে প্রাণান্ত চেষ্টাটা, সেটা আমি বুঝি তুহিন ভাইয়ের কথাতেই। উনি আমাকে, আমরা সাধারণত একটা শিডিউল স্ক্যাজুল কিন্তু অনেক সিস্টেম অনুসারে করি, তো উনি আমাকে রেফার করার সঙ্গে সঙ্গে আমি ওর স্পেশালি খোঁজ নিয়েছি যে আপনার রেকর্ডিংটা দিয়েছে কিনা। তো এখন মূল বিষয়টা হচ্ছে যে ওর যেটা মনে আছে, গ্রামের নাম হচ্ছে শ্রীরামপুর। এখন এই শ্রীরামপুর নামে বাংলাদেশে যতগুলো গ্রাম আছে, আমার যারা ভলান্টিয়ার আছেন, এতটুকু আমি বলতে পারি উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, তারা খুব অ্যাক্টিভলি কাজ করবেন। হ্যাঁ, কাজ করবেন। কিন্তু এখন কয়েকটা বিষয় খুব জড়িত, যেমন ধরেন ওর বয়স 23, ও দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো, একটা ভালো পরিবারে বড় হয়েছে, কিন্তু সাধারণত এই ধরনের পরিবার থেকে যখন বাচ্চারা কাজের জন্য আসেন, সেই পরিবারের স্ট্যান্ডার্ড আর ওরা এখন লিভিং স্ট্যান্ডার্ড একরকম না। তো দেখা গেল হয়তো ফ্যামিলি পাওয়া গেল, কিন্তু ওখানে গিয়েও অ্যাডজাস্ট করতে পারলো না, বা বিয়ের সাথে যেহেতু ব্যাপার আছে, একটা ভালো পাত্রস্থ হতে পারলো না। সেগুলো নিয়ে আপনাদের চিন্তা কি? এইটা চিন্তা হলো সম্পূর্ণ ডিসিশন ওর। আচ্ছা, ওর ফ্যামিলি আসলে, আপনার অনুষ্ঠান আমি দেখেছি তো, আরো সবাই নিশ্চয়ই ওরাও কনসিডার করবে ফ্যামিলি যে ওই পরিবারে ও ছিল। ও আমি কিন্তু কেমন ছিল কি ছিল আপনার আমি কিচ্ছু সার্টিফাই করতে পারবো না, পারবে ও। ওই ডিসিশন নিবে, ওখানে থাকবে, ওর পরিবার দেখবে, বিয়ে শাদী 2 পরিবার মিলে করবে, এটাই আমার ইচ্ছা। এবং ওর একটা ভালো হোক। একটা মা কিভাবে কাজে, আপনি দেখেন, আপনার ভিডিওটা আমরাও দেখি, বাস্তব জীবনে আমাদের অভিজ্ঞতা আছে, আমরা ফিল করতে পারি। রাইট। এখন ও চাই কিনা, তুমি কি চাও যে আলটিমেটলি তোমার পরিবারের কাছে ফিরতে, মায়ের কাছে ফিরতে, যদি মা বেঁচে থাকে? কারণ আমি যে বিষয়গুলো এখানে নিয়ে আসলাম, আমি তুমি করে বলছি ছোট বোন হিসেবে, সেটা হচ্ছে যে তোমার এখনকার যে, ধরো তুমি যে পরিবেশে বড় হয়েছে, ওনারা যে পরিমাণ সফিস্টিকেটেড একটা ফ্যামিলি, বা অন্যদের কথা আসছে, তো সেখান থেকে তোমার বাবা মায়ের অবস্থা যদি খুবই নিদারুণ হয়, বাবা তো বেঁচেই নাই তুমি বললে বোধহয়, বাবা কি বেঁচে আছে? মারা গেছে। দেখা গেল খুবই নিদারুণ অবস্থার মধ্যে আছে তারা, অর্থনৈতিকভাবে ওরকম স্বাবলম্বী না। সেক্ষেত্রে তুমি কি করবা? তোমার বিয়ে শাদীও হয়নি এখন পর্যন্ত। সেক্ষেত্রে আমি ওদেরকেও দেখবো, এদেরকেও, যারা আমাকে পালছে, যারা আমাকে সবসময় ছোট থেকে দেখছে, ওদেরকেও আমি দেখবো। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে যে এরকম, যে আমার জায়গা থেকে বলার, যেটা ওর তো আসলে ওইভাবে বলার মতো, বোঝার মতো এটা হয় নাই, যেটা হচ্ছে যে ওর আসলে শিকড়টা বের হোক, পরিচয়টুকু বের হোক, এটা কি আপনারা দেখেন? বাকিটুকু আপনারা সাপোর্টে থাকেন? কোনো কিছু আমার নাই, যদি সাপোর্ট দিতে হয় সেটাতে রাজি আছি। আচ্ছা, ঠিক আছে, সাপোর্ট দিতে হলে রাজি আছি, কিন্তু ওর শিকড়টা পাওয়া যাক, আমার উদ্দেশ্য একমাত্র এটা। আর ডিসিশন ওর, এবং ওর ফ্যামিলি আসলে, ওর ফ্যামিলি ওরাই ডিসিশন নিবে। নরমালি বাস্তবতা যা, ওর যদি এমনও হতে পারে, উল্টা সিন হতে পারে, ওর পরিবার অনেক ভালো, হয়তো অত ভালো নেই, না সেটা হতে পারে, হতে পারে। কিন্তু আমার এখানে সবচেয়ে বড় কনসার্নটা কি, আমার এখানে সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে যে ওর বয়স 23 এবং দেখতে শুনতেও ভালো। যতই একটা ফ্যামিলিতে বায়োলজিক্যাল সম্পর্ক থাকুক না কেন, দেখেন একটা মানুষ যখন সেই পরিবারে যাচ্ছে, তার কিন্তু সে একটা পরিবারে বড় হয়েছে ডিফারেন্ট ভাবে। যদি বিয়ে শাদী হতো তাহলে কোনো সমস্যা থাকতো না। বিয়ে শাদী যেহেতু হয় নাই, সেখানে গিয়ে সে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার স্যাপার আছে, এবং তারপরে যেহেতু বিয়ে শাদী করার একটা ব্যাপার স্যাপার আছে, সেগুলো অনেক বড় একটা কনসার্ন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যেখানে আপনাদের বা আপনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং সেটা যাতে কোনোভাবেই রং ডিসিশন না হয়, ওর যাতে সিকিউরিটি কোনোভাবে বিঘ্নিত না হয়, এগুলো কিন্তু আপনাদেরই অবশ্যই দেখতে হবে। না হলে আমরা আমাদের জায়গা থেকে খুব বেশি দূর আগাতে পারবো না। এটা হচ্ছে বিষয়। অবশ্যই শুনেন, ওর ধরেন আপনার অনেক খারাপ জায়গায় ও বাবা মা আছে, বাবা না মা আছে, ভাই বোন আছে, তাতেও ও যে টাইপ মেয়ে, ওকে আমি চিনি, ও অ্যাডজাস্ট করতে পারবে। আর এই জায়গায় আপনি যেই অ্যাঙ্গেলে চিন্তা করছেন, আমার মনে হয় না ওইটা অত
বিরাট সমস্যা। না আমার জায়গা আপনার থেকে আপনি জেনে রাখবেন অবশ্যই। রাইট, না আমাদের জানাটা কনসার্ন না, আমাদের কনসার্নটা হচ্ছে এটাই যে ধরেন একটা পরিবারে এই আপন ঠিকানার মাধ্যমে গেল, যাওয়ার পরে সামহাউ যদি তার খারাপই হয়, বিশেষ করে এই ধরনের যারা অবিবাহিত আছেন, সেটা আমাদের জন্য খুব কষ্টের। হ্যাঁ, এবং এটা ঘুরে ফিরে বদনামটা আমাদের মধ্যেই চলে আসে। সো ওটা যাতে না হয় কোনোভাবেই, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কোনোদিন হবে না জন্য যে ভদ্রলোকের কাছে আছে, ও কি করছে কিনা আমি জানি না, ভদ্রলোক সবসময় বলেন যে ওনার নাকি মেয়ে। যদি উনি মেয়ে বলেন নিশ্চয়ই উনি লুক আফটার করবেন। উনি আজকে আসেননি আমাদের, ওনারা একটু অসুস্থ, বাট যদি আপডেট ভিডিও আমরা করতে পারি ডেফিনেটলি তো উনি আসবেন। উনি না আসলে ওনার ছেলে মেয়ে আসবে এবং ওনাকে জানাবো যে ননদের কথা আপনি বললেন, ওনার ফ্যামিলির যেহেতু ফ্যামিলিতে বড় হয়েছে, ওই ফ্যামিলির লোকজন যেন অবশ্যই আসে। হ্যাঁ, ওইটা আপনার আমি ওই যে মহিউদ্দিন ভাই বলছিল, আমি বলছি আপনার যদি কোনো মনে হয় বলে ও কি আমি নিয়ে আসছি, আমি ওই বাসার থেকে আমি যে গাড়িতে নিয়ে আসছি চিটং থেকে গতকাল এসেছি, আমি বলছি যে আপনি ওনার সঙ্গে এখন কথা বলতে পারেন। ওকে ফাইন, নাম্বার আছে, হ্যাঁ ওনার কনসার্ন আছে, এবং বাকিটা ওনার দায়িত্ব, কি করবে না করবে ডিসিশন নিবে, এবং যদি কোনো রং ডিসিশন হয় ডেফিনেটলি আমি ওর পাশে যাব, কে যাবে না যাবে আমি জানি না। এটাই আমরা জানতে চাচ্ছিলাম। আমি অন্তর থেকে আপনাকে ধন্যবাদ জানাই এই সৎ সাহসের জন্য, এবং যে সাহসটা আপনি গত 20 বছর দেখিয়েছেন সেজন্যই আমি আপনাকে অনেক বেশি রেসপেক্ট করি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের হাতে যেসব তথ্য আছে সেই সব তথ্যের জায়গাটি থেকে আমরা শুধু শক্তিশালী একটা ইনফরমেশন যেটা পাচ্ছি সেটা হচ্ছে শ্রীরামপুর। এই শ্রীরামপুর ধরে আমাদের এগোতে হবে তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর নাম নিয়ে। আর বাকিটুকু আপনারা যতটুকু পেয়েছেন সেটুকু আপনারা খোঁজ করুন। মূল কথা হচ্ছে একটা মানুষ যে অবস্থায় থাকুক না কেন সে তার শেকড়টা জানতে চায়, যে অবস্থায় থাকুক না কেন সে তার বাবা মায়ের কাছে ফিরতে চায়, ভাই বোনের কাছে ফিরতে চায়। এই যে আকুতিটা, এই আকুতিটা কেউ কেউ বলতে পারে, কারো কারো ক্ষেত্রে অব্যক্ত থাকে, কিন্তু সবার জন্যই সমান। সেটুকুর প্রতি আমরা রেসপেক্ট জানিয়ে উনি যত কষ্ট করে আজকে এখানে এসছেন, এত টাইম শিডিউল মিলিয়ে বছরের পর বছর ধরে, এটা যারা আমেরিকাতে থাকেন তারা নিশ্চয়ই বুঝবেন যে বাংলাদেশে আসা টাইম মেলানো কতটা কষ্টকর, এবং মাঝখানে তুহিন ভাই লেগেছিলেন। তো আমরা যেন এই রেসপেক্টটুকু তাকে দেখাই, এবং আমরা যেন সবাই এই ভিডিওটার জন্য চেষ্টা করি। তো এই প্রত্যাশা করে শেষ করছি, আল্লাহ যাতে একটা ভালো সংবাদ নিয়ে ফিরে আসতে তৌফিক দেয়, সেই প্রত্যাশায় আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।